অনেক করে পাবো তোমার অনেক বেশি হব, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব। হাতটা ধরে পথটা ভুলে মনের কথা কব, হাতটা ধরে পথটা ভুলে মনের কথা কব। অনেক করে পাবো তোমার অনেক বেশি হব, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব। আল্লাহ, এই ছেলেকে কিভাবে বানিয়েছে! সবার সামনে কি কুল ভাবে আছে, মনে হচ্ছে যেন ওনার থেকে ইনোসেন্ট আর কেউ নেই। হতচ্ছাড়াটা যে একটা বিটকেল, ওটা তো কেউই জানে না। খেলার এক মুহূর্তে টিম 2 বলল, এবার তোমরা অ দিয়ে গাইবে বলেই কাউন্ট করা শুরু করলো। এমন এবার নিপুণ আর আদ্রকে ডাকলো, তোমরা কিছু বলো, আমরা তো হেরে যাব। অ দিয়ে তো আমি সব গান গেয়ে ফেলেছি, আর তো কিছুই মনে পড়ছে না। প্লিজ কিছু একটা গেয়ে দাও। নিপুণ ছটফট করে ওঠে। একদিকে সে গান মনে করতে পারছে না, অন্যদিকে আদ্রের হাতের বিচরণ বাড়ে। একসময় আদ্র নিপুণকে কোলে নিয়ে গেয়ে ওঠে, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব। হাতটা ধরে পথটা ভুলে মনের কথা কব, হাতটা ধরে পথটা ভুলে মনের কথা কব। অনেক করে পাবো তোমার অনেক বেশি হব, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব। আদ্রের গান শেষ হওয়ার সাথে সাথে সবাই চিল্লিয়ে ওঠে। আদ্রের এমন হুট করে কোলে নেওয়ায় নিপুণ হতবাক হওয়ার সাথে সাথে বেশ লজ্জাও পেয়েছে। ঠাস করে মাথাটা আদ্রের বুকের একপাশে গুজেছে। সে এখন কিছুতেই এই মুখ কাউকে দেখাবে না। আদ্র নিপুণের দিকে একবার তাকায়, তারপর সবার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমরা সবাই এনজয় করো, আমরা দুজন একটু বের হব। সো বাই এভরিবডি। রুমা উৎসুক কণ্ঠে বলে উঠল, কোথায় যাবে ভাইয়া? আদ্র নিপুণের দিকে তাকিয়ে বাঁকা হাসল, অতঃপর বলে উঠল, খুব এমার্জেন্সি কাজ পড়ে গেছে দুজনের। কথাটা বলে আদ্র আর থামে না। নিপুণকে কোলে নিয়েই হাঁটা দেয় নিচের কক্ষের দিকে। শহরে ব্যস্ততম রাস্তা ছাড়িয়ে গাড়ি ছুটছে এক শান্ত নীরব রাস্তায়। রাত সবেমাত্র 9টা বাজে। যে যার গন্তব্যে ছুটছে, কেউ পায়ে হেঁটে অথবা কেউ গাড়ি করে। নিপুণ বুঝতে পারছে না আদ্র ঠিক কোথায় যাচ্ছে। এই নিয়ে তাকে 5-10 বার জিজ্ঞেস করে ফেলেছে আসলে তারা যাচ্ছে কোথায়, কিন্তু আদ্র তো আদ্রই, মুখে কুলো পেটে আছে। অবশ্য আদ্র বের হওয়ার সময় বড় মাকে বলে এসেছে যে কাজে যাচ্ছে, ফিরতে লেট হবে, আজকে নাও ফিরতে পারে, ডিনারে যাতে তাদের অপেক্ষা না করা হয়। আদ্র এও বলেছিল ফিরতে লেট হলে যেন বড় মা অপেক্ষা না করে, ওনার কাছে সদর দরজার ডুপ্লিকেট চাবি আছে। আদ্রের কথায় অনিমা শিকদার বেশ বুঝতে ছেলে তা বউয়ের সাথে একটু সময় কাটাতে চায়, তিনিও তো তাই চাই, সময় কাটাক দুটোতে একটু, এতে করে মিলমিশ হবে দুটোর। আদ্র যাওয়ার সময় অবশ্য নানুর সাথে দেখা করেছে। নানু যে আদ্র ভাইকে দেখতে কতগুলো চুমু দিয়েছে তা গণনা করা মুশকিল ছিল। তারা বেশ অনেকক্ষণ কথা বলেছে। তিনি যে আদ্র ভাইকে বেশ খুশি তা ওনার উচ্ছ্বসিত মুখ দেখেই বুঝতে পেরেছে নিপুণ। কথার এক সময় নানু বলে ওঠে, নানু ভাই, আমি যতদিন আসি তোমার বউ কিন্তু ততদিন আমার কাছে থাকতে পারবে তো বউ ছাড়া? নানুর এই কথায় আদ্র ভাইয়ের মুখটা দেখার মতো ছিল। তিনি মুখে কিছু না বললেও মুখের ভঙ্গি পরিবর্তন হয়েছিল অনেকখানি। দেখেই বোঝা যাচ্ছিল খুব করে ফাটছে ভিতরে ভিতরে। নানু বয়স্ক মানুষ, রাতের বেলা খাবার শেষে তার ওষুধ আছে, ওষুধ খেলে আর তার হুঁশ থাকে না, বেশ জলদি ঘুমিয়ে পড়েন। তিনি একবার ঘুমিয়ে গেলে পাশে কে ঘুমিয়েছে থোড়ি না বুঝতে পারবেন। আদ্র ভাই নানুর সাথে কথা শেষ করে বের হয়ে আসেন কক্ষ থেকে। এমন আর রুমাকে ওনার সাথে আসার ইশারা দেন। তারা দুজন বাহিরে আসতেই তিনি বলে ওঠেন, আজকের রাতে তোরা দুজন নানুর কাছে থাক, আমরা একটু বের হচ্ছি। এমন সুন্দর মতো আদ্রের কথা মেনে নিল রুমা মানেনি। সে আদ্রের দিকে তাকিয়ে বুড়ো নাড়াতে নাড়াতে বলল, সে তোমরা বের হও, কিন্তু আমরা তোমার কথা শুনলেই কি পাবো? আই মিন, কি হচ্ছে কি রুমা? তুই চুপ কর আপু। এমন ধমকে ওঠে রুমাকে। রুমা আবার আদ্রের দিকে তাকিয়ে বলল, আমরা যে তোমার কাজ করে দেব তার জন্য কিছু পাবো না? আদ্র পূর্ণ দৃষ্টি মেলে রুমার দিকে তাকায়। কত চাই? রুমা দাঁত কেলিয়ে বলল, বেশি না, 5 থেকে 10,000 টাকা দিলেই হবে। ইমনের কাশি উঠে যায়।
আদ্র একবার ইমনের দিকে তাকায়, ফের রুমার দিকে তাকিয়ে বলে, রনক কেড়ে? রুমার হাসি বন্ধ হয়ে যায়। ইমন সন্ধিহান দৃষ্টিতে রুমার দিকে চায়। রুমা ভয় পেলেও তা প্রকাশ করে না, বরং বেশ সাহসের সাথে বলে ওঠে, রনক আমার এপি ফ্রেন্ড, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, এখন একটা ভালো চাকরি করছে। রুমা একটুখানি আমতা আমতা করে আবার বলে, ঠিক আছে, দাদুর কাছেই থাকবো, তবে 5,000 টাকা মাস্ট দিতেই হবে। আদ্র 10,000 দিতেও প্রস্তুত ছিল আজকে, তবে রোমাকে একটু বাঁচিয়ে দেখলো মাঝখান দিয়ে। যা বোঝার তা সে বুঝে গেছে। সে বের হওয়ার সময় রোমাকে 10,000 টাকাই দেয়, তবে দেওয়ার সময় আলাদা করে বলে, প্রেম করার সময় একটু খোঁজ খবর নিয়ে প্রেম করবি না? তোর রনক তো আমার 2 ক্লাস জুনিয়র অ্যান্ড ইন্টার্নশিপ করছে আমাদের অফিস থেকেই। আমি খুব ভালো করে চিনি ওকে। আমার কথা বলিস, খুব ভালো করে চিনে যাবে। রোমা আদ্রের কথাই অবাকের চরম সীমানায়। সে তখন অবাক হয়ে শুধু বলেছে, ভাইয়া প্লিজ কাউকে বলো না। এই নাও তোমার টাকা, আমার লাগবে না, প্লিজ আব্বুকে বলো না। আদ্র টাকা নেয় না, তবে রোমাকে আশ্বাস দেয় যে সে কাউকে বলবে না, তবে সবকিছু যেন লিমিটের মধ্যে থাকে। রোমা আদ্রের কথায় হে হো হ্যাঁ মিলাই, তবে মনে মনে রনককে বলে ওঠে, রনকের বাচ্চা রনক, তুই আমাকে একবার বললি না তুই ভাইয়ের পরিচিত? হতচ্ছাড়া তোর আজকে হচ্ছে। 40 মিনিটের মতো ড্রাইভ করে আদ্র গাড়ি থামায় একটি ডুপ্লেক্স বাড়ির সামনে। বাইরে গোল করে বাউন্ডারি করা। নিপুণ নেম প্লেটে বাড়ির নাম দেখতে পায়। লাইটের আলোয় বড় কালো রঙের অক্ষরে বাগান বিলাসের বাগান বাড়ি লেখাটা জলজল করছে। বাড়ির সামনে এসে হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দেয়। বাড়ির সামনে আসতেই আদ্র নিপুণকে ইশারা করে গাড়ি থেকে নামার জন্য। নিপুণ গাড়ি থেকে নেমে সামনে তাকায়। পরনে তার বাড়ির সাদামাটা সালোয়ার কামিজ। নিপুণের নিজের দিকে খেয়াল নেই। সে এখন সামনে দাঁড়িয়ে থাকা বাড়িটা দেখছে। বিশাল জায়গা দখল করে ডুপ্লেক্স বাড়িটা যেন তার সৌন্দর্য ছড়াচ্ছে চারদিকে। নিপুণকে আরও বেশি মুগ্ধ করে বাড়ির চারপাশে লাগানো রং বেরঙের বাগানবিলাস গাছগুলো। গোলাপি, সাদা, হলুদে যেন এক বাগানবিলাসের রাজ্য। আদ্র নিপুণের এই অবাক হওয়ার কারণ জানে। সে মুচকি হাসে। পছন্দ হয়েছে? নিপুণ বাড়িটা থেকে চোখ সরিয়ে আদ্রের দিকে তাকায়। আলতো আলতো পায়ে কাছে এসে জড়িয়ে ধরে আদ্রর হাত। আদ্রের পেশিবহুল হাতে মাথা রেখে বলে, আপনি কিভাবে জানলেন আমার এমন একটা বাড়ির শখ? আমি তো আপনাকে বলিনি। আদ্র সময় ব্যয় করে না। তার প্রেয়সী নিজ ইচ্ছায় তাকে জড়িয়ে ধরেছে। সে বুঝি ধরবে না? আদ্র নিপুণের থেকে হাত ছাড়িয়ে তাকে কাছে টেনে নেয়। তার পেশিবহুল হাতের মাঝখানে নিয়ে নেয় তার ছোট্ট শরীরটা। জেনেছি তো অনেক আগে, কিভাবে সেটা কি বলতেই হবে? নিপুণ হালকা করে বলে। আদ্র নিপুণের মাথায় ঠোঁট ছোঁয়ায়। পরে বলবো জান, চল ঘরে যাই। নিপুণ অলরেডি সবগুলো রুম চক্কর কেটে ফেলেছে, শুধু দোতলার একটি ঘর বাদে। ওই ঘরটা দেখার বেশ আগ্রহ তার মধ্যে। কথায় আছে না, অজানাকে জানার আগ্রহ সবসময় বেশি থাকে। তারও হয়েছে এই দশা। ইতোমধ্যে কয়েকবার আদ্রের কাছে এসে নিয়ে বিনিয়ে বলে গেছে তালাটা খুলে দেওয়ার জন্য। তার এমন কথায় আদ্র শুধু মুখ চিপে চিপে হেসেছে। নিপুণ বুঝতে পারে না তালা খোলার সাথে এভাবে হাসার কি আছে। শুধুমাত্র রুমটাই তো দেখতে চেয়েছে একটু। নিপুণ বাইরে থেকে বুঝেছে রুমটা বেশ বড়। 2টো রুমের জায়গা নিয়ে আছে একেবারে। এমন একটা বড় রুমে ঢোকার জন্য বুঝি কৌতূহল হবে না? নিপুণ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে। পেছন থেকে হুট করে আদ্র এসে তাকে জড়িয়ে ধরে। আদ্র তার ধারালো থুতনি রাখে নিপুণের কাঁধে। আদ্রের সদ্য ওঠা দাঁড়িয়ে সূচের মতো লাগে নিপুণের কাছে। এগুলো যেন প্রতি সংঘর্ষে বেঁধে যায় নিপুণের চামড়া ভেদ করে। আদ্র ঘাড় কাত করে কয়েকটা চুমু খায় নিপুণের কানের গোড়ায়। কানের লতিতে চুমু খাওয়ার সাথে সাথে নিপুণ নড়ে চড়ে ওঠে। আদ্র ভাই আরও আগেও এমন স্পর্শ করেছে, কিন্তু এমন স্পর্শ যে সে নিতে পারে না। শরীর অবশ হয়ে যায় তার, মনের মধ্যে ভূমিকম্প হয়, সব ভেঙে চুড়ে যায়। যতই স্ট্রং থাকার চেষ্টা করুক কেন যেন সারা অঙ্গে কাঁপন ওঠে তার, গলা শুকিয়ে কাটকাট হয়ে যায়। আদ্র ভাই কি জানে ওনার এমন ছোট্ট স্পর্শে তার কি অবস্থা হয়? সে যে কোনো এক অচেনা গহ্বরে বিলীন হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তাকে আদ্র ভাই জানে? কি ভাবছিস জান? নিপুণের ধ্যান ভাঙে। এক হাতে এনে আদ্রের গালে রাখে। আলতো করে তার গাল ঘষে বলে ওঠে, আপনার দাড়িগুলো খুব ধারালো, আমার গলা ছুলে যাচ্ছে। আদ্র তড়িৎ বেগে মাথা ওঠে নিপুণের কাঁধ থেকে, তবে কোমর ছাড়ে না। এভাবেই বলে ওঠে, কি বলিস? আবার শেভ করে ফেলবো নাকি? নিপুণ তড়িঘড়ি করে বলে ওঠে, না না না, আপনাকে এইভাবেই ভালো লাগে। আদ্র সন্ধিয়ান দৃষ্টিতে নিপুণের দিকে তাকালে সে আবার বলে ওঠে, সত্যি? আদ্র এবার বলে, তোকে একটা জিনিস দেখাবো,
তুই না ওই রুমটা দেখতে চেয়েছিস? নিপুণ মাথা নেড়ে ওঠে, অর্থাৎ সে ওই রুমখানা দেখতে এক পায়ে খাড়া। আদ্র নিপুণের হাত ধরে হাঁটা লাগায় রুমের দিকে। যত সামনে যাচ্ছে আদ্রের মুখে হাসি তত বৃদ্ধি পাচ্ছে। নিপুণ দাঁড়িয়ে আছে বিশাল রুমের দরজার সামনে। সামনে রুমের এমন অবস্থা দেখে তার বুকের ধুকপুকানি বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। বিশাল সাইজের রুমটায় বেশি কিছু নেই। একটা বড় সাইজের আধুনিক খাট, ক্লোজেট, ড্রেসিং টেবিল, কর্নার ল্যাম্প আর ছোট একটা ডিভান। তাও যেন আরও ঢের জায়গা রয়েছে এই ঘরে। তবে এত কিছু দেখে নিপুণ অবাক নয়। নিপুণ অবাক হয়েছে রুমের ডেকোরেশন দেখে। নিপুণ ধীর পায়ে রুমের ভিতরে ঢুকে। বিশাল খাটটা সাদা রঙের চাদরে মোড়ানো। সাদা রঙের চাদরে উপরে টকটকে লাল রঙের গোলাপের পাপড়ি, গুটি গুটি অক্ষরে লেখা ওয়েলকাম জান। নিপুণের বুকের ধুকপুকানি বাড়ে। পুরো ঘরটা ফুলের গন্ধে মামা করছে। ছোট টি টেবিলের উপরে, ড্রেসিং টেবিলের উপরে লাল গোলাপ আর রজনীগন্ধা ফুলের সুসজ্জিত ফেলোয়ার ভাষাগুলো স্থান পেয়েছে। নিপুণ কাপা কাপা হাত পা নিয়ে আড্ডের দিকে তাকায়। গলা শুকিয়ে গেছে তার। এগুলো কি আদ্র ভাই? এগুলো কি আদ্র ভাই? আদ্র উদ্ভ্রান্তের মতো তাকিয়ে আছে নিপুণের দিকে। নিপুণের যে এই মুহূর্তে নাক মুখ ঘেমে একাকার, সেই জিনিসটা উপভোগ করছে। তার কেন জানি এই নিপুণকে দেখে ভালো লাগছে। সে দ্রুত পায়ে এগিয়ে নিপুণকে জড়িয়ে ধরে। নিপুণ আদ্রের বুকে ধকধক আওয়াজ শুনতে পায়, উপলব্ধি করে নিপুণের মতোই সেও যে এক সমুদ্রের অতল গহ্বরে আশ্রে পড়েছে তা বুঝতে পারে নিপুণ। আদ্র টালমাটাল, কথা আসতে চাচ্ছে না মুখে। এ জড়তা কেন হঠাৎ করে? সে তো এমন না। প্রিয়তমাকে কাছে পাওয়ায় অভিলাষেই কি এমন টালমাটাল সে? আসলেই কি এমন হয়? নিপুণ বুঝতে পারে আদ্র কি চায়। কি করে ফিরিয়ে দিবে সে? একবার তো ফিরিয়ে দিয়েছিল সে, আর কি করে দিবে? নিপুণ মনে মনে নিজেকে স্থির করে আজকে সে পিছুপা হবে না, তাতে তার যত কষ্টই হোক না কেন। কাপা কাপা হাতে সেও আদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে। হাত বুলিয়ে শান্ত করতে চায় আদ্রকে। নিপুণের এমন আহ্লাদে হয়তো আদ্র একটু শান্ত হয়ে আসে। নিপুণকে ছেড়ে ক্লোজেটের কাছে গিয়ে একটা শপিং ব্যাগ নামিয়ে আনে আদ্র। সেটা নিপুণের হাতে দিয়ে বলে ওঠে, চেঞ্জ করে আয়। নিপুণ শপিং ব্যাগটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যায়। ওয়াশরুমের দরজা আটকে শপিং ব্যাগ খুলতেই তার হাত থেকে শপিং ব্যাগটা পড়ে গেল। কাঙ্ক্ষিত জিনিসটা হাতে নিয়ে লজ্জায় আড়ষ্ট হয়ে বলে উঠল। শতা লজ্জা জড়তা উপেক্ষা করে নিপুণ আড্ডের দেওয়ার নাইটিটা পরেছে। কিন্তু সে এটা পরে আড্ডের সামনে আসবে কেমন করে? একে তো বেশ ছোট, তার উপর হাঁটার সময় এটা আরও উপরে উঠে যাচ্ছে, মানে ছোটের উপরে ছোট। এটা তো মহা ছোট। নিপুণের এখন ইচ্ছে করছে যেই নাইটি আবিষ্কার করেছে তাকে বেধক পেটাতে। হতচ্ছাড়া, তোর কি এমন দরকারি ড্রেস বানিয়েছিস? নিপুণের ভাবনার মাঝে আদ্র দরজায় দুবার ধাক্কা দেয়। উচ্চস্বরে বলে ওঠে, বের হবি তুই? নিপুণ পায়চারি করতে করতে জবাব দেয়, আর 2 মিনিট। 2 মিনিট বলে বলে তুই 18 মিনিট পার করেছিস। এবার বের হ, আর পড়া লাগবে না। আদ্র ভাই, আমি এখনো পড়িনি। যেমন আছিস তেমনি বের হ। আই সোয়ার, আমি যদি এখন দরজা ভাঙি তাহলে তোকে জামা কাপড় ছাড়াই বের করব। এন্ড তুই জানিস আর 1 মিনিট দেরি হলে আমি দরজা ভেঙে ফেলবো। আদ্রের এমন কথাই নিপুণ ভয় পায়। এই ছেলে যা খুশি তাই করতে পারে। নিপুণ আস্তে আস্তে এগিয়ে আসে দরজার সামনে। নিজেকে বেশ ভালোভাবে বুঝায় সে। অবশেষে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টানল সে। উপরে পাটির দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ওয়াশরুমের দরজা খুলল সে। ছিটকিনিটা একটু টাইট হওয়ায় ঠাস করে শব্দ হলো। আদ্র দরজার বেশ কাছে দাঁড়ানো থাকলেও উল্টো দিকে ফিরেছিল। ছিটকিনির শব্দে সে পেছনে চাইল। ঠিক তখনই আদ্রের শরীর জুড়ে এক ঠান্ডা বাতাস বয়ে গেল। সামনে যেন তার সেই অবলা নিপুণটি নেই, আছে প্রাপ্তবয়স্ক এক রমণী, সদ্য ফোটা টকটকে এক লাল গোলাপ। আদ্র ধীর পায়ে নিপুণের দিকে এগিয়ে যায়। সে যেন এক যান্ত্রিক মানব। নিপুণ, সে তো এখন তার পরনের জামাখানা টানছে। স্লিপলেস টকটকে লাল রঙের নাইটিটা তার উপর বেশ খেলেছে। ধবধবে লম্বা লম্বা হাত পাগুলো কেমন বের হয়ে আছে। নাইটির গলা বড় হওয়ার দরুন বুকের বেশ খানিকটা জায়গায় দৃশ্যমান। আদ্র মন্থর গতিতে নিপুণের দিকে অগ্রসর হয়, যদিও তাদের মধ্যে দূরত্ব বেশি একটা নেই। তাদের প্রতি কদমে নিপুণ বুকের ভেতরে ধুকপুকানির মাত্রা বাড়ে। প্রবল উত্তেজনায় ক্রমশ ঘামতে থাকে সে। আদ্র চেহার উদ্ভ্রান্তের নেয়। নিপুণ বোকা বোকা আঁখি তুলে একবার দেখে নেয় আদ্রকে। পরক্ষণে আদ্রের চোখে চোখ পড়তে আবার চোখ নামায়। আদ্র চোখ ভরে দেখে তার প্রেয়সীকে। হাত মেলে কাছে টেনে নেয় তাকে। তার মেয়েলি শরীরটাকে ঝাপকে ধরে পুরুষালী বুকের মধ্যিখানে। নিপুণ এই ছোঁয়া অস্বীকার করতে পারে না। সেও আলতো হাত রাখে আদ্রের পিঠে। গোলগাল মুখটাকে লুকায় আদ্রের প্রশস্ত বুকে। কান পেতে শোনে আদ্রের বৃদ্ধ বুকের পিয়ানোর আওয়াজ। সে আদ্রের এমন অস্থিরতার কারণ বুঝতে পারল না।
বুঝতে পারল না কেন আড্ডু ভাইয়ের হৃৎপিণ্ড এত দ্রুত চলাচল করছে। তবে নিপুণের কাছে আড্ডের বুকের এই দ্রিম দ্রিম আওয়াজ ভালো লাগে। আস্তে করে ঠোঁট ছোঁয় আড্ডের বুকের বাপাশে। নিপুণের এমন কাণ্ডে আড্ডু চমকে যায়। নিপুণের এই ছোট্ট চুমুটা যে আড্ডের শার্ট ভেদ করে তীরের মতো বেঁধে গেছে তার বক্ষে, তাকে নিপুণ জানে, অনুমান করতে পারছে সে কি করেছে। এখন যে সে আরও উন্মাদ হবে, আরও উন্মত্ত, আরও বিক্ষিপ্ত হবে। আড্ডু হঠাৎ করেই নিপুণকে পাজা কোলে তুলে নেয়। মুহূর্তের মধ্যে নিপুণ হাওয়ায় ভেসে যায়, জাপটে ধরে আড্ডের গলা। আড্ডু তখন নিঃশক্ত গলায় বলে ওঠে। নিপুণ শোনে আড্ডের কথা। আজকে আড্ডুকে ফিরিয়ে দেওয়ার সামর্থ্য তার নেই। সে আড্ডের চোখে আজ গভীর চাওয়া দেখেছে, প্রিয়তমাকে কাছে পাওয়ার তৃষ্ণা দেখেছে প্রবল কাতরতায় আড্ডের হৃদয়ে জ্বলে ওঠা আগুন। তার মনেও জাগে সেই একই তৃষ্ণা, একই কাতরতা। আড্ডুকে ভালোবাসার অভিলাষ তার মধ্যেও বিরাজমান। নিজের স্বামীকে ভালোবাসার আকাঙ্ক্ষা, কাছে পাওয়ার বাসনা কার নেই। সবার মধ্যেই আছে এই উন্মাদনা। তাদের একে অপরকে পাওয়ার এই আকাঙ্ক্ষা সমস্ত কাতরতা নিপুণ মেনে নেয়। কোলে থাকা অবস্থায় দখল করে নেয় আড্ডের ওষ্ঠ। আড্ডুকে সুযোগ না দিয়ে নিপুণের এমন হঠাৎ আক্রমণে আড্ডু নিজের শরীর ভর হারায়। আঁকড়ে ধরে নিপুণের ওষ্ঠ। গোগ্রাসে গিলতে থাকে একের পর এক চুম্বন। দাঁতের আর ঠোঁটের সংঘর্ষ বাড়তে থাকে। নিপুণের শরীরে কাঁপন ওঠে, ব্যথায় ছটফট করে ওঠে সে। আড্ডু নিজের ভর হারায়। চলতে থাকে সে উদ্ভ্রান্তের মতো, পা চালায় খাটের দিকে। যাওয়ার পথে নিপুণের পা লেগে ভেঙে যায় কাছের তৈরি ফ্লাওয়ার ভাসটা, চূর্ণ বিচূর্ণ হয়। তাতে হুঁশ নেই কারো। আড্ডু আস্তে করে নিপুণকে এনে খাটে শোয়, নিজে ভর দিয়ে শোয় নিপুণের উপরে। দুজনের চোখে মুখে এখন শুধু কামনার ছোঁয়া। আড্ডু শ্বাস ফেলতে ফেলতে বলে ওঠে, তুই রেডি জান? সকল লজ্জা ভুলে নিপুণ মাথা নাড়ে। মুখে বল জান, আই লস্ট মাই কন্ট্রোল, প্লিজ সে ফাস্ট। নিপুণ অস্ফুট স্বরে বলে ওঠে, তৈরি, আপনাকে ভালোবাসার জন্য আমি তৈরি। কথাটা বলার সাথে সাথে আড্ডু ঝাঁপিয়ে পড়ে তার উপর। ছোট স্পর্শ থেকে স্পর্শগুলো রূপ নেয় বিশাল বিশাল ক্ষতের। ছোট স্পর্শগুলো বদলে গেছে বিশাল ব্যথায়। নিপুণ কাটটাতেই থাকে সারা রাত ধরে। গঙ্গানির আওয়াজ একসময় বাড়তে থাকে। প্লিজ জান, আর একটু। নেক্সট টাইম আমি জেন্টল থাকবো, প্রমিস, জাস্ট টুনাইট। নিপুণ কিছু করতে পারে না। তার দুই হাত এখন আড্ডের হাতে মুষ্টিবদ্ধ। ভালোবাসার প্রতিটা ছোঁয়া যেন আজ লাল নীল আকার ধারণ করছে, ক্ষতের উপর ক্ষত, যা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে নিপুণকে। একসময় ভালোবাসার এই গভীরতায় তারা ডুব দেয় এক অজানা অতল সাগরে, যেখানে তারা ছাড়া আর কেউ নেই। রাত প্রায় 3টার ঘরে। রুমে আলো থাকলেও আহামরি আলো নেই। কর্নার ল্যাম্প জ্বালানোর কারণে ঘরের এক পাশ জুড়ে বেশি আলো। তবে যে আলো আছে তা দ্বারা যে কোনো মানুষের অবয়ব স্পষ্ট বোঝা যাবে। আড্ডু নিপুণকে কোলে করে ডিভানে নিয়ে যায়, হালতো করে শুইয়ে দেয় সেখানে। খাটের অবস্থা বেহাল, বিছানার চাদরটা কুঁচকে আছে বেশ। গোলাপের পাপড়ি এক একটার অবস্থা খুব শোচনীয়। কিছু মেঝেতে পড়ে আছে মুমূর্ষু অবস্থায়, কিছু বাবার থেতলে বিছানার মধ্যে লেগে আছে। ফ্লাওয়ার ভাস একটা ভেঙে চৌচির, কাঁচের টুকরার ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে। আড্ডু সবেমাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে, পরনে শুধুমাত্র একটা তোয়ালে। উদাম শরীরে এখনো ফোঁটা ফোঁটা পানি লেগে আছে। চুলগুলো থেকে অনবরত পানি পড়ছে। দেখেই বোঝা যাচ্ছে বেশ তাড়াহুড়ার মাঝে গোসল সেরেছে সে। আড্ডু বিছানার চাদরটা তুলে বেনে রাখে। কলজের থেকে একটা নতুন চাদর বের করে খাটে বিছিয়ে দেয়। মেঝে থেকে কাচের টুকরো ফুলগুলো সরিয়ে ডাস্টবিনে ফেলে। সাথে ফেলে দেয় খাটের কোনায় পড়ে থাকা সেই টকটকে লাল রঙ নাইটিটা। রুমটাকে কোনো রকম পরিষ্কার করে আড্ডু আসে নিপুণের কাছে। এখনও কাটটাচ্ছে সে। পরনে আছে শুধু আড্ডের ঢিলে ঢালা শার্ট। আড্ডু পাচকলো করে নিপুণকে ওয়াশরুমে নিয়ে যায়। সে আগেই গিজার অন করে এসেছিল। বাথটাবের হালকা কুসুম গরম পানিতে ছেড়ে দেয় নিপুণকে। পানি গায়ে লাগার সাথে সাথে চিৎকার করে ওঠে নিপুণ। জ্বলছে জান? আড্ডের নরম কণ্ঠ। নিপুণ উপন্যাস মাথা নাড়ে। সবুর জান, একটু সবুর কর, সব ঠিক হয়ে যাবে। নিপুণ ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ওঠে। আধো আধো কণ্ঠে বলে ওঠে, খুব করে জ্বলছে আদ্র ভাই, পোড়াচ্ছে খুব। আদ্র আস্তে আস্তে মুছে দিতে থাকে নিপুণের শরীর। তোয়ালেটা শরীরে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের করে খাটে বসায়। কলজের থেকে দুটো গেঞ্জি, একটা ট্রাউজার আর একটা গ্যাভার্ডিং প্যান্ট বের করে। নিপুণের দিকে একটা গেঞ্জি আর গ্যাভার্ডিং প্যান্ট দিয়ে বলে উঠল, এগুলো এখন পরে নে, তোর জামা কাপড় আনতে ভুলে গেছি। এখানে শুধু শাড়ি আছে, এখন শাড়ি পরতে হবে না, ঢিলে ঢালা পোশাক পর, আরাম পাবি। কথাটা বলে সেও জামা কাপড় বদলে নেয়। নিপুণ এতক্ষণে খেয়াল করে আদ্র এতটা সময় তোয়ালে পড়েছিল। নিপুণ অপর দিকে ফিরে চোখ বন্ধ করে নেয়। আদ্র নিপুণের এমন কর্মকাণ্ড দেখে মুচকি হাসে, ঠেস মেরে বলে ওঠে, ওই দিকে ফিরে চোখ বন্ধ করে আছিস কেন?
কালকেই তো সব দেখেই ফেলেছিস, এখন আবার লজ্জায় পাচ্ছিস কেন? নিপুণ অসহায় চোখে তাকালো আদ্রের দিকে, মনে মনে বলে উঠল, কতটা নির্লজ্জ হয়েছেন আপনি আদ্র ভাই, আপনি এমন কথাও বলতে পারেন? জামা কাপড় পরা শেষ হলে আদ্র এগিয়ে আসে নিপুণের দিকে, গেঞ্জি প্যান্ট নিপুণের হাতে দিয়ে বলল, আর কতক্ষণ তোয়ালে পরে নিজের অর্ধেক শরীর দেখাতে রাখবি? এগুলো পরে নে, নাকি গোসল যেভাবে করিয়েছিস সেভাবে এগুলোও পরিয়ে দিব? নিপুণ চমকে ওঠে আদ্রের কথায়, তড়িঘড়ি করে বলে ওঠে, না না না, আমি পড়তে পারবো। আদ্র কিঞ্চিত হাসলো। শোন, গেঞ্জি প্যান্ট পরে নিবিড় হয়ে বসে থাকবি, আমি খাবার নিয়ে আসছি। কি খাবার? দেখি, ফ্রিজে ডিম আছে, পাউরুটি আছে, টোস্ট আর অমলেট হলে চলবে? নিপুণ উপর নিচ মাথা নাড়ে, তবে তার যে ক্ষুধা পায়নি তা না, খুব ক্ষুধা পেয়েছে। এখন যদি এক গামলা খাবার তাকে দেয় সব খেয়ে ফেলতে পারবে সে। আদ্র খাবার নিয়ে আসে, টোস্ট আর অমলেট। নিপুণ এতক্ষণ চুপচাপই বসেছিল, সামনে খাবার আসায় যেন হামলে পড়েছে সে। নিজের প্লেটের 4টে টোস্ট আর 2টো অমলেট শেষ করে চুপচাপ আদ্রের দিকে তাকিয়ে বসে আছে। আরো খিদে আছে? আদ্রের কথাই নিপুণ মাথা নাড়ায়। আদ্র নিজের প্লেটের 2টো টোস্ট আর 1খানা অমলেট এগিয়ে দিল নিপুণের দিকে। নিপুণ একগাল হেসে নিলেও পরক্ষণে বলে ওঠে, আমি তো আপনারটা নিয়ে নিলাম, এখন আপনি কি খাবেন? তুই খা। নিপুণ শোনে না আদ্রের কথা। 2টো টোস্টের মাঝে অমলেটটা নিয়ে দুভাগে ভাগ করে তার সদ্য বানানো স্যান্ডউইচ খানা অর্ধেকটা আদ্রকে দিয়ে অর্ধেকটা নিজে খায়। আদ্র না করে না তাকে, এ যেন এক পরম শান্তি। আদ্র ইতিমধ্যে ওষুধ বের করে নিপুণের শরীরে লাগিয়ে দিয়েছে। ব্যথার ওষুধ খাইয়ে লাইট বন্ধ করে দিয়েছে সে। নিপুণকে শুয়ে সেও শুয়ে পড়ে তার পাশে। আস্তে করে টেনে নিপুণকে তার বুকে নিয়ে আসে, জড়িয়ে ধরে ঘুমানোর ফরমাইশ দেয় তাকে। নিপুণ আদ্রের বুকে ঘাপটি মরে পড়ে আছে। নীরবতা ভঙ্গ করে সে বলে ওঠে, বাড়ি যাব কতক্ষণে? যাবো সময় হলে, তুই ঘুমা, যতটুকু পারিস ঘুমিয়ে নে। বাড়ি গিয়ে কিন্তু ঘুমাতে পারবি না। আজকে রাতে যে সোহাইবের গায়ে হলুদের অনুষ্ঠান, ভুলে যাস না। নিপুণের এবার মনে পড়ে আজ সে সোয়াবের গায়ে হলুদের অনুষ্ঠান আছে। সে কিভাবে কি করবে, তার ভাবনার মাঝে আদ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, চিন্তা বাদ দিয়ে ঘুমা, আর একবারও বলবো না। ঘুম না আসলে চল আবার শুরু করি। আদ্রের কথায় নিপুণ আদ্রের বুকে সজোরে মুখ গুজে চোখ বন্ধ করে, আর তা দেখে মুস্কি হাসে আদ্র। গরম উত্তপ্ত রোদ মুখে পড়ে আছে। নিপুণ নড়ছে হালকা, ঘুম আলগা হয়ে আসছে তার। হাত বাড়িয়ে পাশে আদ্রকে খোঁজে, কিন্তু পাশে খালি বিছানা ছাড়া আর কিছুই আবিষ্কার করতে পারে না সে। ঘুমের ঘরে কপালের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে তার। অলস ভঙ্গিতে আঁখি যুগল মেলে, অক্ষি যুগল মেলার সাথে সাথে সে দপ করে উঠে বসে। এটা তো সে ঘর নয়, এটা তো শিকদার বাড়ি। কখন এলো? সে তো বাগান বিলাসের বাগান বাড়িতে ঘুমিয়েছিল। তাহলে কি কাল যা যা হয়েছে তা স্বপ্ন ছিল? নিপুণ তড়িঘড়ি করে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। তখন সে নতুন এক জিনিস আবিষ্কার করে। হাঁটার সময় পায়ে কিছুটা ব্যথা আছে, চিনচিন ব্যথা। হাঁটার গতি কমায় সে, মৃদু পায়ে হেঁটে ওয়াশরুমের দিকে যায়। আয়নার সামনে দাঁড়াতেই তার চক্ষু কঠোর থেকে বের হয়ে আসার উপক্রম। একই অবস্থা তার ঠোঁটের, গলারই বা এমন বিভৎস অবস্থা কেন? নিপুণ হাত দেয় গলায়, আয়নার আরো কাছে গিয়ে পরীক্ষা করে দাগগুলোকে। লাল লাল নীলে পেস্টনের ক্ষতগুলো কেমন ছিলে ছিলে আছে, এক একটা জায়গায় দাঁতের দাগ স্পষ্ট। নিপুণ নিজের গায়ে আদ্রর গেঞ্জি আর গ্যাভারিং প্যান্ট পায়। গেঞ্জিখানে একটু উপর করতে পেটের দাগগুলো দৃশ্যমান হয়। ধুম করে হাতটা মুখে চলে যায়। শরীরের দাগগুলো যেমন কেমন, জামা পরলেই ঢাকা পড়ে যাবে। সে এগুলো নিয়ে চিন্তিত নয়, চিন্তিত গলার দাগগুলোকে নিয়ে, ফুলে ফেঁপে ওঠা ওষ্ঠযুগলকে নিয়ে। যে দেখবে সেই তো বুঝে যাবে। সে আস্তে আস্তে হেঁটে রুমে আসে। ঘরে সে ছাড়া আর কেউ নেই, দরজাটাও লক লাগানো নেই। এতে তার এত মাথা ব্যথা নেই, সে আছে তার জ্বালায়। খাটের একপাশে গিয়ে বসতেই নজর আটকায় খাটের পাশে থাকা নাইট স্ট্যান্ডের উপরে আটকানো একখানা চিরকুটের উপর। নিপুণ খাটে বসা অবস্থায় হাত বাড়িয়ে চিরকুটটা হাতে নেয়। স্টেশনারি কাগজ এটা। স্টেশনারি কাগজ সাধারণত চিঠি লেখার কাজেই ব্যবহৃত হয়। নিপুণ চিরকুটটার ভাঁজ ভাঙে। কাগজটা প্যাস্টেল আর বেজ শেডের সংমিশ্রণে তৈরি। চিঠির উপরে আদ্র নীলকালি ব্যবহার করেছে, গোটা গোটা অক্ষরে লিখেছে, আমার প্রিয়তমা, আমার ডাবলু ডাবলুর আম্মু। এতটুকু লেখা পড়ে নিপুণ বোঝে চিঠিটা তার জন্যই বরাদ্দ করে রেখে গেছে। আদ্র মুস্কি হেসে চুমু বসায় চিঠির পাতায় মাঝে। নাক টেনে সুগন্ধ নিতে থাকে এই স্টেশনারি পাতার ভাঁজ থেকে। কাগজটার গায়েও যেন আদ্রের গায়ের গন্ধ লেগে আছে। এই মাতাল করানো আদ্রের গায়ের সুগন্ধি একটি সূক্ষ্ম এবং নস্টালজিক অনুভূতি এনে দেয় তার মনে। চিঠিটাতে বেশ কয়েকবার চুমু দিয়ে পড়া শুরু করেছে সে। আমার প্রিয়তমা, আমার ডাবলু ডাবলুর আম্মু।
তুই ঘুমিয়ে থাকা অবস্থায় তোকে উঠিয়ে নিয়ে এসেছি আমার ফুলের রাজ্য থেকে। ইচ্ছে করেনি আর ঘুম ভাঙাতে। সারা রাতই তো অঘুমা ছিলি, তাই পাঁজা গোলা করে নিয়ে এলাম। কখনো কাউকে চিঠি লিখিনি, তাই কি লিখবো তাও বুঝতে পারছি না। লিখলে তো এক রিম কাগজও শেষ করে ফেলা যাবে। শোন, আমি সোহাইবের সাথে বের হব একটু, বাইরে অনেক কাজ আছে, তাই আস্তে আস্তে বিকেলও হতে পারে। তুই গাধার মতো ঘুমা। আমি মাকে বলে যাব যাতে তোকে ডিস্টার্ব কেউ না করে। আর ঘুম থেকে উঠে ঘর থেকে এমনি বের হয়ে যাস না যেন। ঘটে প্রচুর গোবর কিনা, বাড়িতে অনেকেই থাকবে। গলার ক্ষতগুলো বেশি গভীর, আমি পরিষ্কার করে দিয়েছি, তুই আবার ওষুধ লাগিয়ে নিস। আর ক্লসেটে দেখবি লং স্লিভ টার্টলনের জামা আছে, ওটা পরে নিস। আগ বাড়িয়ে উল্টাপাল্টা কিছু বলতে হবে না, আমি মাকে সব বলে এসেছি। আর হ্যাঁ, লাস্ট কথা, খাবার খেয়ে নিবি, এটা মাস্ট। শরীরে প্রচুর এনার্জি স্টোরেজ করতে হবে এখন। আদ্রের এমন খোঁচামূলক কথা শুনে আজ নিমুল ডাকল না, বরং তার বেশ মজা লাগলো আদ্রের কথাগুলো। বিড়বিড় করে বলে উঠল, নির্লজ্জ আদ্র ভাই, একবার কাছে এসে ডাবলুর আব্বু হয়ে গেছেন আপনি, আমাকেও আম্মু বানিয়ে দিয়েছেন। নিপুণ নিজের এমন কথাই নিজেই হেসে ওঠে। কলেজের থেকে আদ্রের কথা মতো জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। লেগে পড়ে নিজের কাছে। জামা পরে গলার নিচে হালকা মেকআপ করে নিল সে। এই লাল নীল গলা নিয়ে মানুষের সামনে গেলে বেইজ্জতি। নিপুণ এখন আছে নানুর কাছে। ঘড়ির কাঁটা দুটো পেরিয়ে 3টের কাছে চলে এসেছে, কিন্তু আদ্র আর সোহেবের আসার নাম নেই। ইনায়া আর ইলোরা আছে এখানে, তাদের সাথে জাহানারা বেগমের বেশ ভাব হয়েছে। আগেকার সময়ের কতগুলো কাহিনী শুনিয়ে ফেলেছেন তিনি ইতোমধ্যে। নিপুণ বেশ অবাক হয়ে জাহানারা বেগমের কথা শুনছে। তিনি তার সাথে ঘটে যাওয়া ভৌতিক কাহিনীগুলো বলছেন। ঠিক সেই সময় কোথা থেকে আদ্র এসে তার কোলে শুয়ে পড়ে। তিনি আদ্রের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, কই থেকে আইলা নানু ভাই? ক্লান্ত লাগতাছে তোমারে? আদ্র নিপুণের দিকে তাকিয়ে বলে, আসছি তো অনেক আগে, কাজ ছিল, কেউ তো খবর নেয় না। আদ্র যে তাকে কি উদ্দেশ্য করে কথাটা বলেছে তা বুঝতে পারছে নিপুণ। তাড়াহুড়ো করে খাট থেকে নেমে দাঁড়ায় সে। এ কি, কোথায় যাচ্ছিস তুই নাতবু? তেমন কিছু না নানু, রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। নিপুণ আদ্রের দিকে তাকিয়ে বলল, আপনার পাঞ্জাবিটা তো ঘামে ভিজে গেছে, বদলে নিন, ঠান্ডা লেগে যাবে। আদ্র নিপুণকে কথাই খুশি হয়, তবে সে খুশি সাইডে রেখে নিপুণকে একটু জ্বালানোর জন্য বলে উঠল, দেখো নানু গাধাটার কথা, নিজে এই গরমে ফুল স্লিভ টার্টল নেক জামা পরে আছে আর আমাকে বলছে ঘেমে ভিজে আছি। জাহানারা বেগম আদ্রের দিকে তাকিয়ে বলল, ফুল স্প্রিট টার্টল নেক আবার কি? আদ্র হাতের ইশারা দিয়ে নিপুণের দিকে দেখালো, পরপর বলে উঠল, ফুল স্লিভ টার্টল নেক মানে হলো ফুল হাতা গলা বন্ধ জামা, দেখছো না সামনে? জাহানারা বেগম তাকালো নিপুণের দিকে। আদ্রের কথায় নিপুণকে উদ্দেশ্য করে বলল, কি রে নাতবু, তুই কেন আমার এই গরমে এই অবস্থা বস্তা পইরা রইতেছস? গরম লাগতেছে না তোর? আমি তো খেয়ালই করি নাই এতক্ষণ। আদ্র যে ইচ্ছা করে তাকে এই বিপাকে ফেলেছে তা সে বেশ বুঝতে পেরেছে, তাই সে ইচ্ছে করে বলে উঠল, আসলে নানু, কালকে রাতে আদ্র ভাইয়ের খাটে অনেক পিঁপড়ে উপদ্রব করেছে, কামড়ে আমাকে শেষ করে দিয়েছে একেবারে, তাই এটা পড়েছি। নিপুণের কথায় আদ্র শুকনো গলায় কেসে ওঠে, তড়িঘড়ি করে বলে ওঠে, তুই না রান্নাঘরে যাচ্ছিলি, যা আর আমার জন্য 1 গ্লাস শরবত করে নিয়ে আসিস। এইখানে না, আমি রুমে যাচ্ছি, পাঞ্জাবি বদলাতে হবে। আদ্রের কথা সম্পূর্ণ শুনে নিপুণ চলে যায়, তবে যাওয়ার সময় আদ্রকে ভেঙচি দিতে ভুলে না। নিপুণ দোতলা থেকে নিচে আসে। সবাই সোফায় বসে আছে, হয়তো আজকে রাতের প্ল্যানিং নিয়ে ব্যস্ত। নিপুণ সবার দিকে একবার তাকিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে নাস্তা তৈরি করছেন অনিমা শিকদার, আখি শিকদার আর আদ্রের মামি আমেনা বেগম। নিপুণ রান্নাঘরে আসতে আখি শিকদার বলে উঠল, কি রে, মাথা ব্যথা সেরেছে তোর? মাথা ব্যথা নিয়ে এমন একটা দম বন্ধ কর জামা পরে আছিস কেন? নিপুণ অবাক হয়ে বলল, আমার মাথা ব্যথা তোমাদের কে বললো? কে আবার বলবে? আদ্র বলেছে তোর নাকি বেশি মাথা ব্যথা করছে, তোকে যাতে কেউ বিরক্ত না করে, তাই তো তোকে আমরা কেউ ডাকিনি আজকে। নিপুণের হুঁশ ফিরল। সে তো ভুলেই গেছে আজকে সে সারাদিন ঘরেই কাটিয়েছে। দুপুরের দিকে ঘর থেকে বের হয়েছে আর নিচেও নামেনি, সারাক্ষণ নানুর সাথে ছিল। সচকিত হয়ে বলল, আসলে হঠাৎ করেই মাথা ব্যথাটা উঠেছে তাই। তার কথার মাঝে অনিমা শিকদার বলে ওঠে, থাক, আর বলতে হবে না তোকে, এখন বিশ্রাম নেই,
গরমের মধ্যে রান্নাঘরে থাকা লাগবে না। নিপুণ আমতা আমতা করে বলল, আসলে বড় মা, আমি শরবত বানাতে এসেছিলাম। শরবত খেতে ইচ্ছে করছে, আগে বলবি তো। ট্যাঙের শরবত আছে, দিব? নিপুণ হাত নাড়ায়, মাথা নাড়িয়ে বলে ওঠে, না না না, আমার জন্য নয়, আদ্র ভাইয়ের জন্য। অনিমা শিকদার ওকে নিয়ে সমস্যা নেই, দেখ ফ্রিজে শরবত আছে, গ্লাসে ঢেলে নিয়ে যা। নিপুণ অনিমা শিকদারের কথা মতো ফ্রিজ থেকে শরবত বের করে গ্লাসে ঢালে, আলতো হাতে পা বাড়ায়। রান্নাঘর থেকে বের হতেই তার কানে আসে আমেনা বেগমের কথা। ভাবি, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আকি শিকদার বলে ওঠে, ও মা, তুমি আবার অনুমতি নিচ্ছ কেন? আমিনা বেগম আমতা আমতা করে বলে ওঠে, আসলে নিপুণ আর আদ্রের বিয়ে হয়েছে। নিপুণের তো উচিত অনিমা ভাবিকে মা বলে ডাকা, সে তো এখনো বড় মা বলেই ডাকে। আসলে এমনিই বলছিলাম আর কি। আমিনা বেগমের এমন কথায় অনিমা শিকদার বলে ওঠে, ও আমাকে বড় মা বললেই আমার ভালো লাগে, আলাদা করে মা ডাকতে হবে কেন? মা তো ডাকে, বড়র পরে দেখো মা না যোগ করে আমার এতেই হবে, ডাকায় কি আসে যায়? ও আমাকে কতখানি ভালোবাসে এটা তো আমি জানি। অনিমা শিকদারের কথায় আকি শিকদারের চোখ দুটো পুলকিত হয়। সে বাদেও যে তার মেয়েকে ভালোবাসার মানুষ আছে তা দেখেই শান্তি। প্রত্যেক মা তোই চায়। অবশ্য আদ্রের সাথে নিপুণের বিয়ে হয়ে ভালোই হয়েছে, তা না হলে একমাত্র মেয়েকে অন্যের বাড়িতে পাঠিয়ে কিভাবে থাকতো সে। আর আদ্রও সোনার ছেলে, ছোটবেলা থেকেই তার চোখের মণি। এমন ছেলের সাথে মেয়ের বিয়ে হয়েছে এতেই তিনি নিশ্চিন্ত। তাদের কথার মাঝে আমেনা বেগম বলে ওঠে, ভাবি, আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না। আসলে আমি এমনি বলছিলাম, ছেলের বউয়ের মুখে থেকে মা ডাক শোনার ইচ্ছে তো সবাই থাকে, তাই বলে ফেলেছি। ছি ছি ভাই, তুমি এভাবে বলছো কেন? তোমার জায়গায় আমিও বলতাম। এখন যে আমার ছেলে বিয়ে করবে, ছেলের বউমা না ডাকলে মন খারাপ করবে বাবুজি। আমানা বেগম আকি শিকদারের কথায় মুস্কি হাসে। তারা আবার লেগে পড়ে যে যার কাজে। আরও কত কথা কাজ করছে, আর দুনিয়ায় সব কথা ঝুলি খুলেছে তারা। নিপুণও পা বাড়ায় এবার উপরের ঘরের দিকে। বড় মার কথা শুনে তার মন খুশিতে ভরে গেছে, কিন্তু বড় মাকে সে মা বলবে কিভাবে? সারা জীবনের অভ্যাস বড় মা, ছোট থেকে বড় মা করে কানের পোকা নাড়িয়ে দিয়েছে, আর এখন কিনা শুধু মা। নিপুণ শরবত হাতে রুমে প্রবেশ করে। আদ্র খাটে লম্বা হয়ে শুয়ে আছে, পাগুলো খাটের বাহিরে। নিপুণ ভেতরে আসা মাত্রই আদ্র চোখ মেলে চায় নিপুণের দিকে, হাতে ইশারা দেয় কাছে এসে বসার জন্য। নিপুণ গিয়ে আদ্রের পাশে বসে। তৎক্ষণাৎ আদ্র উঠে বসে, নিপুণের হাত থেকে শরবতটা নিয়ে ঢকঢক করে গিলতে থাকে। আস্তে খান, পড়ে যাচ্ছে তো। আদ্র গ্লাসটা ফাঁকা করে নিপুণের হাতে ধরিয়ে দিল। আপনি এখনো পাঞ্জাবি পাল্টাননি কেন? ঘাম বসে ঠান্ডা লেগে যাবে না? নিপুণের কথায় আদ্র পাঞ্জাবি খুলে ফেলে, উদম শরীর নিয়ে খাটে বসে। নিপুণকে উদ্দেশ্য করে বলে, দরজাটা বন্ধ করে পাখাটা বাড়িয়ে দে। আদ্রের কথায় নিপুণ চমকায়, আমতা আমতা করে বলে, দরজা বন্ধ করব কেন? নিপুণের এমন তোতলানো দেখে আদ্র হাসে, নিজে গিয়েই দরজা বন্ধ করে। লক লাগাতে লাগাতে বলে, রোমান্স করতে মন চাইছে জান, চল শুরু করি। আদ্রের এমন শয়তানি হাসি দেখে তার মুখ বোথা হয়ে যায়। ভীতপূর্ণ গলায় বলে, আদ্র ভাই। বল। আদ্র ভাই, আমার পেট ব্যথা করছে। আদ্র নিপুণের কাছে এগোয়। নিপুণ আস্তে করে পিছিয়ে যায়। একসময় নিপুণ গিয়ে ধাক্কা খায় নাইট স্ট্যান্ডের সাথে, আর পেছনের জায়গা নেই। আদ্র বাঁকা হেসে নিপুণের দিকে হাত বাড়ায়। এতক্ষণে নিপুণ চোখ বন্ধ করে ফেলে। সময় যায় 1 মিনিট 2 মিনিট, নিপুণ চোখ খোলে না। তার বন্ধ চোখে দেখে আদ্র বলে ওঠে, চোখ খোল, ওভার অ্যাক্টিং এর দোকান। রোমান্স করার জন্য কেউ এত টাইম নেয় না। নিপুণ তড়িৎ বেগে চোখ খুলে আদ্রের দিকে তাকায়। উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে সে। নিপুণ আদ্রের পিঠের দিকে অবাক হয়ে তাকায়। আদ্রের পিঠের ক্ষতগুলো স্পষ্ট, লাল লাল হয়ে ফুলে আসে। অজান্তে মুখ ফুসকে বলে উঠল, আপনার পিঠের অবস্থা তো করুন, ঔষধ লাগিয়েছেন? আদ্র সচকিত পেছন ফিরে একটানে কাছে নেয় নিপুণকে, কোমর পেঁচিয়ে ধরে সাপের মতো। পেছন থেকে এসির রিমোটটা ছুঁড়ে ফেলে খাটের উপরে নিরেট কণ্ঠে বলে ওঠে, ওষুধ লাগিয়ে দিয়েছিস তুই? নিপুণ এদিক সেদিক চোখ ঘুরিয়ে বলে, আমি কেন লাগাবো? কেন? তোরগুলো আমি লাগিয়ে দেইনি, ইনফ্যাক্ট গোসলও করিয়ে দিয়েছি। নিপুণ আদ্রের কথায় লজ্জায় আড়ষ্ট হয়ে ওঠে, বিড়বিড় করে বলে ওঠে, করিয়ে দিয়েছেন তো দিয়েছেন, আবার বলা লাগবে? আমাকে লজ্জা দিতে বুঝি খুব মজা লাগে আপনার? নিপুণ বিড়বিড় করে বলল। কথাগুলো শুনতে পায় আদ্র। ডান হাত দিয়ে নিপুণের চুলগুলো সরাতে সরাতে বলে, দাগগুলো গেছে? নিপুণ ডানে বামে মাথা নাড়ে। মেকআপ করে রেখেছি। সমস্যা নেই,
স্বামী থাকলে এমন একটু একটু দাগ পড়বে, ইটস নর্মাল। কথাটা বলে আলতো করে নিপুণের ঠোঁটে ঠোঁট ছোঁয়ায় আদ্র। নিপুণ নিজের লজ্জা লুকানোর জন্য বলল, আপনি খাটে বসুন, আমি আপনার পিঠে ঔষধ লাগিয়ে দিচ্ছি। নিপুণের কথায় আদ্র দ্বিরুক্তি করে না। নিপুণকে ছেড়ে খাটে গিয়ে উল্টো হয়ে বসে। নিপুণ নিজের হাতের গ্লাসটা টেবিলের উপর রেখে ড্রয়ারের ভেতর থেকে ওষুধের বক্সটা বের করে আনে। ক্ষত স্থানগুলো পরিষ্কার করে তাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। ঠিক সে সময় দরজায় করাঘাতের শব্দ হয়। আদ্র বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে। সোয়াব এসেছে। কিছু কথা বলে আবার ঘরে আসে। ক্লোজেট থেকে টি শার্ট নিতে নিতে নিপুণকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমাদের রোমান্সে বাধা দেওয়ার জন্য তোর ভাইই যথেষ্ট। নিপুণ আদ্রের কাছে আসে বলে উঠল, আবার কোথায় যাচ্ছেন এখন? আদ্র নিপুণের গালে চুমু দেয়। কাজ আছে, জান, যাওয়া লাগবে। নিপুণের গালে হাত রেখে আবার বলে ওঠে, শোন, ভুলেও ছাদের দিকে যাবি না। ডেকোরেশনের ছেলেপেলেরা ছাদে আছে, দামড়া দামড়া ছেড়ে। যদিও তোকে কিছু বলবে না, তবে তাদের চোখের গ্যারেন্টি নেই। নিপুণ আড্ডের কথায় মাথা নাড়ে। আড্ডু চলে যাওয়ার কিছুক্ষণ পর নিপুণ খালি শরবতের গ্লাসটা নিয়ে নিচে নামে। সে নিচে নামতেই কাজিন গ্রুপের আড্ডা শুরু হয়। আড্ডার মূল বিষয় হচ্ছে সন্ধ্যায় কে কেমন করে সাজবে। ইমন আগেই বলে দিয়েছে যে সে আজকে নিপুণকে সাজাবে। নিপুণ এতে কোনো দ্বিরুক্তি করল না। ধরণীতে অন্ধকার নেমেছে। প্রথমে হালকা, তারপর আস্তে আস্তে গাঢ় রূপে বদলে গেছে আকাশ। রূপ নিয়েছে অন্ধকারের। তবে শিকদার বাড়িতে আজ অন্ধকার নেই। চারদিকে ছড়িয়েছে মরিচবাতির মিষ্টি আলো। প্রকৃতিও যেন আজ তাদের সহায়। চারদিকে শান্ত মিষ্টি বাতাস বইছে। চারদিকে সব কাজ শেষ করে সোহেব আর আদ্র যে যার ঘরে গেল। মূলত তাদের জোর করে পাঠিয়েছে জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদার। জুবাইর শিকদার এখন এখানে নেই। একটু আগে তার সাথে হয়েছে আরেক কাণ্ড। তিনি ইচ্ছে করেই বাজারে গিয়েছিলেন ফল আনতে। সাথে করে সাদকে আর মুস্তফাকেও নিয়ে গেছেন। সব ফল কিনা শেষ হলে মনে পড়ে তরমুজের কথা। সাদ আর মুস্তফাকে গাড়িতে বসিয়ে তিনি যান তরমুজ কিনতে। বাড়িতে যেহেতু মেহমান বেশি, তাই বেশ বড় দেখে 3টে তরমুজ কিনে আনলেন। তিনি এই একটাই কাজ আড্ডের থেকে নিয়েছিলেন। মূলত ফল কেনার কাজটা আড্ডের ছিল। তিনিই জোর করে এসেছেন। তখন কি তিনি জানতেন এমন হবে? বাড়িতে এসে বাঁধল বিপত্তি। ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়িতে এসেই তিনি অনিমা শিকদারকে ফরমাইশ দেন তরমুজগুলোকে কেটে ফ্রিজে রাখার জন্য। বেশ রোদ্দুর বাহিরে, ঠান্ডা তরমুজ খেলে সবার ভালো লাগবে। অনিমা শিকদার তার কথা মতো তরমুজগুলো হাতে নেন। বুড়িকুচকে প্রশ্ন করেন, এ কি, তুমি তরমুজ এনেছ? কেটে দেখনি? জুবাইর শিকদার তখন বেশ গর্বের সহিত বলল, আমি কি বাচ্চা? তরমুজ চিনি না আমি? দেখেই বুঝতে পারি কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। অনিমা শিকদারের কুচকানো বুড়ো আরেকটু কুচকালো। তিনি গলা ছেড়ে বললেন, এখনই দেখা যাবে। অনিমা শিকদার প্রথম তরমুজ কেটে দেখেন ভিতরে এখনো সাদা। দ্বিতীয়টা কাটলেন, এটাও সাদা, তবে লাল আভা আছে কিছুটা। তৃতীয়টা কাটলেন তো একই রকম হলো। অনিমা শিকদার আকি শিকদারকে ডেকে 3টে তরমুজের কাটা অংশ নিয়ে জুবাইর শিকদারের সামনে রাখেন। জুবাইর শিকদার সবেমাত্র শরীরটা ঠান্ডা করার জন্য পাখা ছেড়ে বসেছিলেন। তার ওনার কপালে জুটল না। সাদা মুখে তাকিয়ে থাকা তরমুজ আর অনিমা শিকদারের লাল রঙা মুখ দেখে সব ফুস হয়ে গেল। একবার তরমুজের দিকে, আরেকবার অনিমা শিকদারের দিকে তাকালেন তিনি। তুমি নাকি দেখেই বুঝতে পারো কোনটা ভালো হবে কোনটা খারাপ? জুবাইর শিকদার নিজের দোষ ঢাকার জন্য আমতা আমতা করে বলে ওঠে, আমি তো দেখেই এনেছিলাম, কিন্তু এমন হলো কেন বলো তো? আখি শিকদার বেশ বুঝতে পেরেছেন এখন তারা একটা অশান্তি করবে, তাই তিনি পাশ থেকে বলে উঠলেন, আপা থাক না, ভাইয়া বুঝিয়ে বলতে পারেনি হয়তো। আমি সোয়াবকে পাঠাচ্ছি, সে কিনে আনুক। তুই থাম আখি, সোহেবকে একা যাওয়া লাগবে না, আদ্র যাব সাথে। দুজনে গেলে ভালো হবে, দেখে শুনে আনতে পারবে। জেসমিন শিকদার তাদের কাণ্ড দেখে মুখ টিপে টিপে হাসছে। সে অনিমা শিকদারকে বলে ওঠে, বড় ভাবি, তাহলে এই তরমুজগুলো ফেলে দেই? খবরদার জেসমিন, এগুলো ফেলেছিস তো? এগুলো দিয়ে আমি তোর বড় ভাইকে তরকারি করে খাওয়াবো। অনিমা শিকদারের কথায় জুবাইর শিকদারের কাশি উঠে যায়। সে একই রূপ দেখছে তার বউয়ের। জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদার সে মুহূর্তে সুরক্ষিত স্থানে কেটে পড়ে। কোন দিক থেকে বিপদ আসে বলা যায় না। শেষে পরিস্থিতি সামাল দেয় আদ্র এসে। মাকে বুঝিয়ে শুনিয়ে তরমুজগুলো ফেলে। নিজে যায় তরমুজ কিনতে। আজ এই প্রথম জুবাইর শিকদার আদ্রের কাজে সন্তুষ্ট হলেন। এমন না যে আগে কখনো হয়নি, হয়েছে।
তবে আজ যেন একটু বেশি অন্যরকম। আড্ডু ঘরে এসে আগে শাওয়ার নিয়েছে, ট্রাউজার বাদে শরীরে এখনো কিছু জড়ায়নি। উদাম গায়ে বসে আছে খাটের উপরে, মাথার উপরে পাখাটা চলছে ফুল স্পিডে। নিপুণের রুমে আসার খবর নেই। সে কখন বিকেলে বের হয়েছে রুম থেকে আর এসেছে একবার রুমে। দেখতে দেখতে রাত হয়ে গেল। নিপুণের এই ব্যাপারটা নিয়ে আড্ডু বেশ বিরক্ত। সে যখন ঘরে থাকবে তখন নিপুণ কেন বাইরে থাকবে? তাকেও থাকতে হবে তার সাথে সাথে, কাজ না থাকুক তাও থাকতে হবে। দরজা খোলার আওয়াজে আড্ডু পেছন ফিরে চায়। নিপুণ এসেছে, হাতে কিছু আছে। নিপুণ এসে আড্ডুর সামনে দাঁড়ায়। আড্ডুকে এভাবে দেখে বলে ওঠে, আপনি এখনো রেডি হননি কেন? হব। আড্ডুর গলার স্বর নিপুণের পছন্দ হয় না। কোনো কারণে কি রেগে আছে আড্ডু? আপনি কি কোনো কারণে রেগে আছেন? না, আছি। তো কি করবি? কোথায় থাকিস তুই সারাদিন? এর আগেও একবার ঘরে এসে তোকে পাইনি, এখন আবার এসেছি, তুই নেই। আমার যাওয়ার সময় হলে তোকে দেখি। নিপুণ মুস্কি হেসে আড্ডুর গলা জড়িয়ে ধরে। আজকাল লজ্জা লাগছে না। এই উদাম গায়ে আড্ডুকে জড়িয়ে ধরতে বেশ ভালো লাগছে তার। আড্ডুর সুঠাম দেহ, পেটানো শরীর, প্রশস্ত বুক। নিপুণ একটু উঁচু হয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ায় আড্ডুর প্রশস্ত বুকে। আস্তে করে বলে ওঠে, কিভাবে আসতাম? সবাই মিলে গল্প করছিল। আপনি রুমে যাওয়ার সাথে সাথে আমি উঠে গেলে ওরা কি ভাববে? আড্ডু নিপুণের এমন আদর আদর কণ্ঠ শুনে তাকে জড়িয়ে ধরে। ভরাট কণ্ঠে বলে ওঠে, যা ইচ্ছে তা ভাবুক, আই ডোন্ট কেয়ার। নেক্সট টাইম আমি ঘরে আসার সাথে সাথে যেন তোকে পাই। আচ্ছা, আমি এতবার ঘরে এসে কি করব? আপনি তো কাজে যান, আবার বের হয়ে যান, 1-2 মিনিট থাকেন ঘরের মধ্যে। আমি এতবার ঘরে আসব কোন কাজে? তোর কাজ নেই তাও আসবি, ঘুরঘুর করবি আমার সামনে। আমি পাত্তা না দিলে ঘুরঘুর করবি, কাজ দেখালেও ঘুরঘুর করবি, জ্বালাবি আমায়, মাঝে মাঝে জড়িয়ে ধরে থাকবি, হুটহাট করে আমাকে চুমু খাবি, কখনো গালে, কখনো নাকে, কখনো ঠোঁটে, কখনো বুকে। সেগুলোই তোর কাজ, এছাড়া আর কোনো কাজ নেই তোর। নিপুণ আড্ডুর বুক থেকে মাথা তোলে। বেশ লজ্জা পায় এবার সে। আড্ডুকে ছেড়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এখন রেডি হবেন না? সবাই তো রেডি হয়ে গেছে মনে হয়। আড্ডু নিপুণের হাতের দিকে তাকায়, তারপর বলে ওঠে, হব, কিন্তু তোর হাতে এইগুলো কি? নিপুণ আড্ডুর দিকে তাকিয়ে বলে, ব্লাউজ আর পেটিকোট। শাড়ি তো সব এই ঘরে নিয়ে এসেছিলাম আমার ঘর থেকে, তাই শাড়ি নিতে এসেছি। নিপুণের কথাতে আড্ডু ক্লোজেটের পাশ থেকে একটা ট্রলি ব্যাগ বের করে এনে তার সামনে রাখে। এটাতে কি? শাড়ি, খুলে দেখ। নিপুণ হাতের পেটিকোট আর ব্লাউজ খাটের উপরে রেখে ট্রলি ব্যাগটা খোলে। নিপুণ সম্পূর্ণ চেনটা খুলে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। এগুলো তো সেদিনের শাড়িগুলো। নিপুণ ঘুরে দাঁড়ায় আদ্রের দিকে। অদ্র ভাবলেশীন। নিপুণ বিস্মিত সুরে জিজ্ঞেস করল, আপনি এগুলো কখন কিনলেন? আদ্র কলচেটের দিকে এগিয়ে যায়। সেখান থেকে শুভ্র রঙের পায়জামা আর হরিত রঙের একটা পাঞ্জাবি বের করে আনে। মোলায়েম কণ্ঠে নিপুণকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিনেছি তো সেদিনই, তুই তো অসুস্থ হয়ে গিয়েছিলি। আমারও গাড়ি থেকে বের করতে মনে নেই, আজ বের করেছি। কথাটা বলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো আদ্র। নিপুণ হতবুদ্ধি হয়ে খাটে বসে রইল। একটা একটা করে শাড়ি নামাচ্ছে তো নামাচ্ছে, তবুও যেন নামানো শেষ হচ্ছে না। এত বড় ট্রলি ব্যাগে করে আদ্র শুধু শাড়ি এনেছে, তা ভাবতে নিপুণের মাথা ঘোরাচ্ছে। মিনিট 10 সময় খেয়ে আদ্র ওয়াশরুম থেকে বের হয়েছে। নিপুণ যেন এই অপেক্ষাতেই ছিল, কিন্তু ব্যাপারটা হলো উল্টো। আদ্র বের হওয়ার সাথে সাথে নিপুণ কোথায় হারিয়ে গেল। সামনে দাঁড়ানো মানুষটার উপর এক দফা ক্রাশ খেল সে। মনে হলো তার চারপাশ স্তব্ধ হয়ে গেছে। আদ্রের জিম করা পেটানো শরীরের উপর হরিত রঙের পাঞ্জাবিটা যেন আদ্রের লুক চেঞ্জ করে দিয়েছে। চওড়া কাঁধ, শক্তিশালী বাহু, সুগঠিত বুক, তীক্ষ্ণ চিবুক, তার এই পেশিবহুল শরীরের সাথে এই পাঞ্জাবির রঙটা এত আকর্ষণীয় যা ভাষায় প্রকাশ করা কঠিন। নিপুণের নজর সরে না আদ্রের থেকে। আদ্রকে দেখতে সে এতটাই মগ্ন ছিল যে কখন আদ্র তার সামনে এসে গেছে তা তার খেয়ালই নেই। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? নিপুণের ধ্যান ভাঙে, তবুও সে চোখ সরায় না আদ্রের থেকে। মত্ত কণ্ঠে বলে ওঠে, মাশাআল্লাহ, আপনাকে খুব সুন্দর লাগছে আদ্র ভাই। আদ্র পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলল, সুন্দর লাগছে তো জানি, কিন্তু তুই কি কিছু বলবি? নিপুণ নিজেকে সংযত করে, তারপর খাটে রাখা শাড়িগুলোর দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি এত শাড়ি কিনেছেন কেন?
এত শাড়ি কোথায়? এখানে একদম গনায় গনায় 30টা শাড়ি আছে, এক একটা এক এক রকম। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি এত শাড়ি দিয়ে কি করব? পরবি, এক এক দিন এক একটা পরবি। আদ্রের এমন ভাবলেশীন কথায় নিপুণ অবাক হয়, বিস্ময়ে বলে ওঠে, এক এক দিন এক একটা? এত শাড়ি হয়েছে যে আলমারি আরেকটা লাগবে। লাগলে আরেকটা কিনে নে। তোর রুমের আলমারি আমার রুমের আলমারিতে যদি না হয় আরেকটা কিনে নে। নিপুণ কিছু বলবে তার আগে আদ্র আবার বলে ওঠে, আমাকে এবার নিচে যেতে হবে। তুই রেডি হয়ে ইমনদের সাথে থাকিস, আলাদা হয়ে যাস না আবার। আর হ্যাঁ, শাড়ির চিন্তা তোকে করতে হবে না। তোর জন্য 30টা কেন, তোর পছন্দ হলে 300টা শাড়িও তোর আর্দ্র ভাই বিনা বাক্যে কিনে দেবে তোকে। আদ্র কথাটা শেষ করেই নিপুণের গালে একটা গাঢ় চুমুক খায়। ট্রলি থেকে রক্তমাখা সূর্যাস্ত রঙের শাড়িটা বের করে নিপুণের হাতে দিয়ে বলে ওঠে, তোমার প্রণয়ের ছোঁয়ায় রাত্রির গম্ভীর টানে আবছা আলোর মিশ্রণে হৃদয়ে কথা বলে কানে কানে। কথাটা শেষ করে আদ্র নিপুণের কানের লতিতে কামড় বসায়, পরপরই আলতো করে চুমু এঁকে দেয় সেখানে। নিপুণ এখনো অবশ্যের মতো দাঁড়িয়ে, পাগুলো যেন কাঁপছে তার। ঘন ঘন শ্বাস ওঠানামা করছে, তবে হুঁশ খোয়ায়নি সে। কিছুক্ষণ কাটে এভাবে। সে শান্ত হয়ে আসলে আদ্র পা বাড়ায় যাওয়ার জন্য। বাদসাধে নিপুণ নিজের চোখের নিচ থেকে কাজল এনে তাদ্রের কানের পেছনে লাগিয়ে দেয়। নিপুণের এমন বোকা বোকা কাজে হেসে ফেলে আদ্র। কপালে গভীরভাবে ছুঁয়ে দিয়ে সে বিদায় নেয় ঘর থেকে। পেছনে ফেলে যায় তার বোকা হৃদয় হরণীকে। সময় পেরিয়েছে অনেকখানি, সবার সাজগোজ প্রায় শেষের দিকে। ইমন আর ইনিয়া মেলে নিপুণকে সাজাচ্ছে। রুমা ফোন নিয়ে ব্যস্ত, তুমুল ঝগড়া চালাচ্ছে সে রনকের সাথে। এলোরা তার কথা শুনছে আর হাসছে। নিপুণের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে বারে বারে ইমনকে বলছে যাতে কম করে সাজায়। ইমনও তার কথা মতো অল্প করেই সাজাচ্ছে। মাঝে মাঝে তারা ছোটোখাটো কথা বলছে আর হাসছে। কথার মাঝে হঠাৎ করে ইমন বলে ওঠে, ভাবি, শাড়িটা কি চমৎকার, কোথা থেকে নিয়েছো? নিপুণ অকপটে বলে দিল, আদ্র ভাই কিনে দিয়েছে, আমি তো জানতামই না, আজকেই দিয়েছে। ইমন অবাক হয়ে বলল, ওহো, তার মানে গিফট। ভালো ভালো। আমার ভাইয়ের মনে যে এত ভালোবাসা আছে তা তো আমরা কেউই জানতাম না। আমরা তো কেবল আদ্র ভাইয়াকে নিরামিষ বলেই জানতাম, এখন তো দেখি। ইমনের কথায় নিপুণ লজ্জা পায়, মনে মনে বলে ওঠে, তোমাদের ভাইয়া যে কেমন আর কি পরিমাণ রোম্যান্টিক তা পদে পদে টের পায়। কিছুক্ষণের মধ্যে নিপুণের সাজও শেষ হয়। বেশ পরিপাটি হয়ে নিজেকে আয়নায় দেখে চমকে যায় সে। হালকা করে সাজালেও খুব সুন্দর সাজিয়েছে ইমন। আয়না থেকে চোখ সরিয়ে সে ইমনকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি তো খুব সুন্দর করে সাজাতে পারো। ইমন ভুরু নাচিয়ে বলল, শখের বসে পার্লারের কাজটা একটু শিখেছিলাম, ওই আর কি। তাদের কথার মাঝে রুমা বলে ওঠে, সবাই বেরোবে ঠিক তখনই নিপুণ মুখোমুখি হলো আদ্রের। সে উপরে আসছিল। হঠাৎ নিপুণকে দেখে থমকে গেছে, চোখ আটকে গেছে তার। ধীরে ধীরে সামনে এগিয়ে কাছে আসলো সে। নিপুণ এখনো ঠায় দাঁড়িয়ে। সমস্ত অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। আদ্র বুঝতে পারে তার অস্বস্তি। আদ্র সব মেয়েদের দিকে তাকিয়ে বলল, অনুগ্রহ করে আমার মিসেসকে একটু একা ছাড়া যাবে? সবাই মুখ টিপে টিপে হাসছে। ইমন কিছু বলবে তার আগে রুমা বলে উঠল, যাবে না কেন? মিস্টার যেহেতু মিসেসকে একা চাইছে, আমরা কাবাব মেয়ে হাড্ডি হব কেন? কথাটা বলে সবাইকে উদ্দেশ্য করে আবার বলে ওঠে, চলো ভাই লোক, আমরা ছাদে যাই। তারা চলে গেল। দাঁড়িয়ে রইল লজ্জায় জুবুথুবু হওয়া লাজুক নিপুণ। তার এমন লজ্জা পাওয়া মুখ দেখে আদ্র বলে উঠল, জান, আজকে কি আমাকে মেরে ফেলার প্ল্যান বানিয়েছিস? তোকে পুরো একটা কমলার মতো লাগছে। এখন যদি আমি তোকে খেয়ে ফেলি কি করবি তুই? নিপুণের গাল দুটো লাল হয়ে আসে, ঠোঁটের কোণে মৃদু হাসি। মিনমিনি করে বলে উঠল, ইমন আপু সাজিয়েছে। আদ্র নিপুণের গালের সাইড থেকে চুল সরাতে সরাতে জবাব দেয়, কেমন লাগছে আমাকে? আদ্র ছপাং করে একটা চুমু খেয়ে গুনগুন করে গেয়ে ওঠে, চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। সোহেবের গায়ে হলুদের অনুষ্ঠান বেশ বড় করে না হলেও খুব ছোট করে হচ্ছে বলা ভুল হবে।
ছাদে স্টেজ ঝা চকচকে মরিচবাতি, তাজা গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে স্টেজ সাজানো হয়েছে। সাইডে সাউন্ড বক্সে কোমল গান বাজছে। বাড়ির বড়রা জোরে গান বাজাতে নিষেধ করেছে, এতে আশেপাশের মানুষের অসুবিধা হতে পারে। সমস্ত কাজিন গ্রুপ আড্ডায় মেতেছে। বড়রা এক এক করে হলুদ ছোঁয়াচ্ছে সোয়েবকে। বড়দের পালা শেষ হলেই ছোটদের পালা। নিপুণ সবার সাথে বসে আছে। আদ্র গেছে অন্যদিকে, বেশ কয়েকটা ছেলের সাথে দাঁড়িয়ে আড্ডা মারছে। সাথে কয়েকটি মেয়েও আছে বটে। নিপুণ আর চোখে কয়েকবার তাকায় সেদিকে, কিন্তু যতবার তাকিয়েছে ততবারই আড্ডের চোখে চোখ পড়েছে। নিপুণ খুব করে চায় মেয়েগুলোকে তা জানতে। কাদের সাথে দাঁড়িয়ে আদ্র এত হেসে হেসে কথা বলছে? কই, তার সাথে তো এত হেসে হেসে কথা বলতো না, সবসময় ধমকাতো, না হয় ঠাট্টিয়ে চড় লাগাতো। নিপুণের হাসি মুখটা ধীরে ধীরে মিয়ে যেতে থাকে। ইমন, রুমা নিপুণের দুই পাশে বসেছে। তাদের সাথে বসেছে ইনিয়া, ইলোরা আর সানজি। ছেলেরা অন্যদিকে চলে গেছে। সবাই একে অপরের সাথে কথা বলছে। তারা সবাই একে অপরের সাথে গল্পে মগ্ন থাকলেও রোমা নিপুণের দৃষ্টি লক্ষ্য করে আদ্রের দিকে তাকায়। সুযোগটা সেই মুহূর্তেই লুফে নেয় সে। নিপুণের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে, মেয়েগুলো কে বলো তো নিপুণ? রোমার কথায় নিপুণ হাঁসফাঁস করে ওঠে আর চোখে আবার তাদের দিকে চায়। ফের দৃষ্টি সরায় সে। রোমার দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, আমি চিনি না আপু। সে কি তোমার সাথে পরিচয় করিয়ে দেয়নি ভাইয়া? নিপুণ ডানে বায়ে মাথা নাড়ে। তাদের কথার মাঝে এমন বলে ওঠে, কি কথা বলছিস রে তোরা? রুমা কিছু বলার আগে নিপুণ বলল, তেমন কিছু না আপু। রুমা আপু আদ্র ভাইয়ের সাথে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর কথা বলছে। কি বলছে? তেমন কিছু না, ওদের চিনি কিনা জিজ্ঞেস করছিল। নিপুণের কথায় ইমন রুমার দিকে তাকায়, ফের নজর সরিয়ে বলে ওঠে, তুমি আবার ওর কোনো কথা বিশ্বাস করতে যেও না, এক নাম্বারের শয়তানও, তোমার সাথে মজা করছে। রুমা বেশ বিরক্ত সহকারে বলে উঠল, উফ আপু, মাত্র একটা কনফিউশন তৈরি করতে যাচ্ছিলাম, আর তুমি তা ভেস্তে দিলে। ইমন দূর থেকে রুমাকে থাপ্পড় ইশারা করলো। আস্তে করে বলে উঠল, আদ্র ভাই জানতে পারলে থাপড়িয়ে তোর গাল লাল করবে। তাদের কথায় কোনো দ্বিরুক্তি করল না নিপুণ। রোমার কথাগুলো ইতোমধ্যে মাথায় কয়েকবার হানা দিয়েছে। হুট করে সাজগোজ করা মুখটা মিয়ে যেতে লাগলো হাওয়াই মিঠাইয়ের ন্যায়। আদ্র দূর থেকে তা লক্ষ্য করে। তাদেরকে সময় কাটাতে বলে সে নিপুণদের টেবিলের দিকে পা বাড়ায়। টেবিলের কাছে এসে রুমাকে সরার ফরমায়েশ দেয়। আদ্র আসতেই এমনি রুমা সেখান থেকে কেটে পড়ল। আদ্র সেদিকে তাকিয়ে বলল, এর আবার কি হয়েছে? আমাকে দেখে পালালো কেন? এমন সেদিকে তাকিয়ে বলল, পালাবে না? তোমার বউয়ের কানে তোমার বিরুদ্ধে কুমন্ত্রণা দিয়েছে এতক্ষণ। তাই নাকি? তা কি কুমন্ত্রণা দিয়েছে? আমি জানি না, শুনতে পাইনি। আদ্র নিপুণের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে কি হয়েছে। নিপুণের নেতিয়ে থাকা মুখই সব বলে দিচ্ছে। আদ্র নিপুণকে উদ্দেশ্য করে বলল, চল তোকে দিয়ে এক জায়গায় যাই। নিপুণ মানা করে না, আস্তে করে বলে ওঠে, কোথায় যাব? গেলেই দেখতে পাবি। নিপুণ উঠল আদ্রের সাথে। আদ্র তার একটি হাত বাড়িয়ে দেয় নিপুণের দিকে। নিপুণ এক হাতে আদ্রের হাত ধরল, আর এক হাতে শাড়ির কুচি ধরে আলতো আলতো পায়ে হেঁটে গেল তার সাথে। গিয়ে থামলো সেই আড্ডাখানায়, যেখানে আদ্র একটু আগে আড্ডা দিচ্ছিল। নিপুণ অবাক হয়। আদ্র কি বুঝে গেছে? সে কি ভাবছিল? না হলে সে এখানে নিয়ে আসলো কেন? আদ্র আর নিপুণ আসতেই মেয়েগুলো একটানে নিপুণকে তাদের সাথে নিয়ে নিল। জেরিন বলে উঠল, তুমি তাহলে আমাদের আদ্রের সেই হৃদয় হরণী, যার জন্য আমাদের ক্লাসের ফার্স্ট বয় সিঙ্গেল জীবন কাটিয়েছে। হাসির রোল পড়ল সেখানে। সাদাত হাসতে হাসতেই বলে উঠল, তা যেমন তেমন সিঙ্গেল, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ সব কিছুই সিঙ্গেল। তাদের কথায় নিপুণ তাদের দিকে আদ্রর দিকে ভুরু কুচকে তাকায়। আদ্রের চেহারার কোনো পরিবর্তন নেই, সামান্য হাসছেও না। নিপুণ চোখ ফেরায়। তাদের কথার মাঝে অভিক বলে উঠল, তোরা যে ওর সাথে এত কথা বলছিস, ও কি তোদের চেনে? পরিচয় হওয়া আগে। কি রে আদ্র, পরিচয় করিয়ে দেই। এত কথা যখন বলতে পেরেছিস, পরিচয়টাও নিজে নিজে হয়ে নে। দুঃশালা, অপমান করে দিল। সাব্বিরের এমন কথায় হেসে ওঠে সবাই। আস্তে আস্তে সবাই পরিচয় হয় নিপুণের সাথে। হাই নিপুণ,
আমি শাহাদত, আর ও আমার বউ জিরিন। নিপুণ মুখে হাসি রেখে তাদের সালাম দিল। তাদের দেখে কিছুক্ষণ অবাক হয়ে চাইল। দেখে তো হাজব্যান্ড ওয়াইফের মতো লাগে না। নিপুণের তাকানো দেখে জেরিন বলে ওঠে, আমরা কিন্তু সমবয়সী, একসাথে স্কুল, কলেজ, ভার্সিটি লাইফ শেষ করেছি, তারপর বিয়ে করেছি। নিপুণ তাদের কথায় বিস্মিত। সবাই কি ভাবে তার মনের কথাগুলো বুঝে যায়? আচ্ছা, সে যা ভাবে তাকে তার মুখে লেখা ওঠে। নিপুণ মুখের ভঙ্গি লুকানোর জন্য হালকা হাসে। তবে এটা ভেবেও সে বিস্মিত হয়, সাদাত আর জেরিন একসাথে কতগুলো বছর ধরে আছে। কখনো ভালোবাসা, ঝগড়া, খুনসুটি, এতগুলো ধাপের পর তারা পূর্ণতা পেয়েছে। নিপুণের ভালো লাগে তাদের কেমিস্ট্রি। বেশ শেষেই তাদের ভালো মন্দ জিজ্ঞেস করে। পাশ থেকে অভিক বলে ওঠে, আমি অভিক, আর ও আমার বউ অধরা। নিপুণ তাদের দেখে বুঝতে পারল তারা হিন্দু ধর্মাবলম্বী। তাও তাদের সাথে সালাম দিয়েই কথা শুরু করলো। তোরা তো দেখছিস সব কথা শেষ করে ফেলবি। হাই নিপুণ, আমি সাব্বির। ওরা সবাই বিয়ে করে ফেলেছে, বাট আমি এখনো পিওর সিঙ্গেল। সাব্বিরের কথাই জেরিন বলে উঠল, আন্টিকে কল দিচ্ছি, দাঁড়া। সাব্বির আহামরি করে বলে উঠল, আরে আমি তো মজা করছিলাম, আম্মাকে কল দেওয়ার কি হলো? না, বলতাম ওনার ছেলে বিয়ে করার জন্য মরে যাচ্ছে। তারা বেশ কিছুক্ষণ কথা বলে। নিপুণ তাদের সাথে কথা বলে বেশ হতভম্ব, এটা ভেবে যে তারা তার ব্যাপারে সব কিছুই জানে। কিভাবে আদ্র কি বলেছে তাদের, হয়তো, আর সে কি না কী সব ভাবছিল। একসময় তাদের খাবার টেবিলে বসিয়ে নিপুণ অন্যদিকে যায়। সে যাওয়া মাত্রই আদ্র তার পিছু নেয়। ওইদিকে কোথায় যাচ্ছিস? নিপুণ চমকে ওঠে, আদ্রকে দেখে বলল, একটু ওই দিকে যাচ্ছিলাম। আপনি আবার ওখান থেকে এলেন কেন? আপনার বন্ধুরা একা আছে, কি ভাববে তারা? ওরা কচি খোকা খুকি না যে কিছু মনে করবে। বন্ধুদের থেকে বউ ইম্পর্টেন্ট, কি বলিস? আদ্রের এহনো কথায় নিপুণ লজ্জা পায়। আদ্রের কাছে এসে বলে, সরি। কেন? রুমা আপুর কথায় আমি ভুল ভেবেছিলাম। কি ভেবেছিলি? আসলে নিপুণ চোরের মতো করে বলে, আমি ভেবেছিলাম ওদের মধ্যে কেউ একজন হয়তো আপনার গার্লফ্রেন্ড ছিল। আমি কখনো বলেছি আমার গার্লফ্রেন্ড আছে? নিপুণ দুপাশে মাথা নাড়ায়, মিনমিন করে বলে ওঠে, আপনি ওদের সাথে এত হেসে হেসে কথা বলছিলেন যে কেউ এটা তা ভাববে। আমার সাথে তো এমন হেসে হেসে কথা বলতেন না, সব সময় মারতেন। নিপুণের এমন কথায় আদ্রের ভুরু কুচকায়। দৃঢ় কণ্ঠে বলে উঠল, তুই কি কোনো কারণে জেলাস হচ্ছিস? হ্যাঁ, আমি জেলাস হচ্ছি। কিছুক্ষণ ভেবে সে বলে, আপনি জানলেন কি করে? আদ্র বলে ওঠে, তোকে আর বলতে হবে না, আমি বুঝে গেছি। মুখটাকে এমন পেঁচার মতো করে রাখলে তো যে কেউই বুঝবে যে তুই জেলাস। আদ্র আরো কিছু বলবে, তার আগে অনিমা শিকদারের ডাক পড়ে। কি রে তোরা এখানে? সোয়াইব কি হলুদ ছবি না? সবাই অপেক্ষা করছে। অনিমা শিকদারের উপস্থিতিতে নিপুণ সচকিত হয়, আস্তে করে দূরে সরে যায়। আদ্র সে তাকিয়ে বলে, আসছি, তুমি যাও। অনিমা শিকদার যাওয়ার পরপরই তারা পা বাড়ায় স্টেজের দিকে। আদ্র আর নিপুণ সোয়েবকে হলুদ ছুঁয়ে বেশ কিছু ছবি তোলে। তাদের স্টেজে দেখে বেশ কিছু মানুষ অবাক হয়েছিল বটে। অবশ্য অবাক হওয়ারই কথা। বেশ কয়েকজন তো জিজ্ঞেস করে ফেলেছে, আখি মেয়ের বিয়ে কবে দিল, তাও আবার নিজের ভাসুরের ছেলের সাথে। আখি শিকদার তখন বেশ স্বাভাবিকভাবেই তাদের বলেছে আদ্রকে তার ছেলে হিসেবে বেশ পছন্দ ছিল। ছোটবেলা থেকে মেজো মা করতে করতে মুখ দিয়ে ফেনা ছুটিয়েছে। আদ্র তার ভাসুরের ছেলে কম, তার ছেলে বেশি ছিল, তাই সময় আসতেই লুফে নিল আদ্রকে। এমন হীরের টুকরো ছেলে কজনের মেয়ের জামাই হয়? তাছাড়া এতে ফায়দা তো তারই হলো। মেয়েও নিজের কাছে রইল, আর মেয়ের জামাইও আখি শিকদারের কথা কম বেশি সবারই পছন্দ হলো। তবে কয়েকজন বাদ সাধল। নিজেরাই কিছুক্ষণ গুজুর ফুসুর করলো। কেউ বলল, আরে প্রেমের বিয়ে হয়তো। অথবা কেউ বলল, দেখো গে, প্রেম করে ধরা পড়ায় হয়তো পারিবারিকভাবে বিয়ে করিয়ে দিয়েছে। কেউ আরও অন্য কথা বলল। তবে সবগুলোই হলো আখি শিকদারের আড়ালে। আসলে এমন ধরনের মানুষেরা দুমুখো সাপ হয়। তারা সবার সামনে কথা বলার সাহস রাখে না। সামনে এক কথা বলে তো পেছনে আরেক কথা বলে।
তাদের স্বভাবই এমন। ইমন সোহাইবকে হলুদ ছুঁয়ে নেমে যাচ্ছিল ঘরের দিকে। তার শাড়িতে হলুদ লেগেছে। দ্রুত শাড়ি পরিষ্কার না করলে দাগ একেবারে বসে যাবে। হন্তদন্ত হয়ে যাওয়ার পথে খুব জোরসে কারোর সাথে একটা ধাক্কা খায় সে। অস্ফুট স্বরে ও মা গো বলে আওয়াজ করে। কপালে ব্যথা পেয়েছে সে। বাঁ হাত দিয়ে কপাল ডলতে ডলতে সামনে তাকায়। ছেলেটির হাতের মোবাইল নিচে পড়ে গেছে। তাতে যেন ছেলেটি ভ্রুক্ষেপহীন অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। এমন ব্যথাতুর কণ্ঠে বলল, দেখে চলতে পারেন না? ছেলেটি ভেবাচাকা খেয়ে গেল। ব্যথা পাওয়ার পরেও এই মেয়ে এত সুন্দর করে কথা বলছে, অবিশ্বাস্য। এমন মেয়েও হয়? নিচে ঝুঁকে মোবাইলটা তুলে সে দ্রুত বলে উঠল, সরি মিস, আমি খেয়াল করিনি। আসলে আপনাকে ধাক্কা দেওয়ার জন্য আমি সত্যি দুঃখিত। আমি ফোনে কিছু জরুরি কাজ করছিলাম, তাই খেয়াল করতে পারিনি। আশা করি আপনার বেশি ব্যথা লাগেনি। ইটস ওকে, নেক্সট টাইম দেখে চলাচল করবেন। কথাটা বলে সে নিচে নামার জন্য পা বাড়াবে, ঠিক তখনই ছেলেটি বলে ওঠে, মিস, আপনার নাম? ইমন থেমে যায়। ছেলেটিকে দেখে তো খারাপ মনে হচ্ছে না, বেশ সুদর্শন, লম্বা চওড়া, ফর্সা গায়ের রং, সব কিছুতেই সৌন্দর্যের ছোঁয়া। সে আস্তে করে বলে ওঠে, ইমন। কিন্তু ইমন তো ছেলের নাম। আসলে বাবা ভেবেছিল ছেলে হবে, তাই আগে থেকেই এই নাম ঠিক করে রেখেছিল। আপনার নাম কি? সাব্বির। সাব্বির বেশ উৎসুক হয়ে প্রশ্ন করে, সোহাইব আপনার কি হয়? ভাইয়া। ও, তার মানে আপনি সোহাইবের মামাতো বোন। আমার জানা মতে ওর কোনো ফুফাতো বোন নেই, আর ওর রক্তের বোন হচ্ছে নিপুণ। ইমন দুদিকে মাথা নেড়ে বলে, আপনি ঠিক বলেছেন, তবে আমি আদ্র ভাইয়ের মামাতো বোন, সেই হিসাবে সোহাইব ভাই আমার ভাই। হোয়াট? তুমি আদ্রের মামাতো বোন? সাব্বির বিড়বিড় করে বলে উঠল, শালা ধান্দাবাজ, নিজে বিয়ে করে বসে আছে, সুন্দর একটা মামাতো বোন আছে একবার বলে নাই। আমি যে এখনো সিঙ্গেল ঘুরি সেদিকে কারো খবরই নাই। ইমন বুড়ুকুচকে প্রশ্ন করলো, আর কিছু বলবেন? বলবো তো অনেক কথাই। শোনো, আমি তোমাকে তুমি করেই বলি। আদ্র আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আদ্রের ছোট, মানে আমারও ছোট। আপনি আদ্র ভাইয়ের ফ্রেন্ড? কই থাক। ইমনের সাথে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলেছে সাব্বির। মুখের লাগাম না থাকা সত্ত্বেও সে অনেক ভদ্রভাবে কথা বলেছে ইমনের সাথে। এক কথায় অসাধারণ মেয়েটা, কোনো উগ্রতা নেই, শান্ত স্বভাবের মেয়েটা। কথা দিয়েই তার মন কেড়ে নিয়েছে। ইমন যেতেই সে ফোনের দিকে তাকায়। মা এখনো কলে আছে। চুলে হাত রেখে উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে সে। ফোনটা কানে তুলে বলে, তুমি এখনো কাটনি মা? মেয়েটা কে রে? সবার সাথে লাগাম ছাড়া হলেও মায়ের সাথে বেশ ভদ্র সে। আমতা আমতা করে বলে, মা, ও আদ্রের মামাতো বোন। ঠিক আছে, আমাকে আজের নাম্বার দিস। মেয়েটার গলায় আওয়াজ ভীষণ মিষ্টি, আমার ভীষণ ভালো লেগেছে। কথা শুনেই ভদ্রতা বোঝা যাচ্ছিল। সাব্বির চমকায়। তার মা কিনা একটা মেয়ের প্রশংসা করছে। অবাক হয়ে সে বলে উঠল, আদ্রের নাম্বার দিয়ে তুমি কি করবে? আমার মেয়েটাকে পছন্দ হয়েছে, মানে ওকেই আমি তোর বউ করব। তোকে বলছি নাম্বার দিতে, তুই দিবি, ব্যাস। সাব্বিরের যেন আজ বিস্ময়ের দিন। তার মা এই কথা বলছে। বিস্ময়ের মাঝেও তার মনের মধ্যে শখানেক লাড্ডু ফোটে। একটানে আদ্রের নাম্বার দিয়ে তবেই সে ফোন কাটে। অনুষ্ঠান শেষ হতেই সোহেব নিজের রুমে যায়। জামা কাপড় না খুলে আগে অর্পাকে কল লাগায়। বাজার সাথে সাথেই রিসিভ হয়। ফোনের ওপাশ থেকে রিনরিনিয়ে এক মেয়েলি কণ্ঠ ভেসে আসে। হ্যালো, কি করছো? কিছু না, মাত্রই শাড়ি পাল্টে মেকআপ সব রিমুভ করলাম। আপনি কি করছেন? আমি মাত্র ঘরে আসলাম, এখনো জামা কাপড় বদলাইনি। ভাবলাম কল দিয়ে দেখি কি করছো তুমি। অর্পা সোহেবের কথাই মুচকি হাসে। আস্তে করে বলে, ক্লান্ত আপনি? অনেক দখল গেছে আজকে আমার উপর দিয়ে। সোহেবের এমন কথায় অর্পা বলে, ঘুমিয়ে যান, কালকে আরো বড় কাজ আছে। সোহেব অর্পার কথায় শব্দ করে হাসে। বেশ জোরেই বলে ওঠে, তুমিও ঘুমাও, আমার থেকে তোমার ঘুমানো বেশি প্রয়োজন। অর্পা অবাক হয়ে বলে,
কেন? কারণ তুমি মেয়ে। মেয়ে হলে কি হয়েছে? আপনি কি ভাবছেন আমি খুব উইক? মোটেও না, আমি খুব স্ট্রং। কালকে দেখা যাবে কে কত স্ট্রং। এখন তুমি ঘুমাও। সোয়েব কথাটা বলে কল কেটে দেয়। এখন শুধু কালকের অপেক্ষা।